আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? হ্যালো। জি স্যার, শোনা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, আপনাদের হচ্ছে আমি ফাইনাল টার্মের যে লেকচার ম্যাটেরিয়ালসগুলো আছে সেটা অলরেডি হচ্ছে ক্লাসরুমে দিয়ে দিয়েছি। সেখান থেকে পেয়ে যাবেন ক্লাস ওয়ার্ক থেকে। তো আজকে আমাদের মিডের পরে প্রথম ক্লাস। চ্যাপ্টার 5 পর্যন্ত আমরা মিড টার্মের আগে শেষ করেছি, যেগুলো আপনাদের সিলেবাসে ছিল। সিলেবাস অনুযায়ী এখন আমাদের চ্যাপ্টার 6 থেকে শুরু করার কথা। কোর্স আউটলাইনেও সেভাবেই দেওয়া আছে। তো আমরা চ্যাপ্টার 6 থেকে শুরু করছি। চ্যাপ্টার 6-এর নাম হচ্ছে ফ্লুইড ডায়নামিক্স, এবং ফ্লুইড ডায়নামিক্স আমরা কি কি জিনিস শিখব সেগুলো হচ্ছে ধীরে ধীরে ব্যাখ্যা করব। সো চ্যাপ্টার 6 ফ্লুইড ডায়নামিক্স। হ্যাঁ, সো আশা করি স্লাইড দেখতে পাচ্ছেন। স্লাইডটা শেয়ার করেছি। তো প্রথম পয়েন্টটা হচ্ছে যে আমাদের যে মিড টার্মের আগে আপনারা ফ্লুইড কাইনেমেটিক্স এই বিষয়টা সম্পর্কে জেনেছেন। যেই চ্যাপ্টারগুলো ছিল সেখানে কাইনেমেটিক্স নিয়ে আলোচনা করা হয়েছিল, এবং আপনারা আরও জানেন যে আপনাদের মিড টার্মের আগে হচ্ছে ফ্লুইডের যে সকল ব্রাঞ্চ আছে যেগুলো নিয়ে আমরা আপনাদের এই ফ্লুইড মেকানিক্স এই থিওরি সেশনটা দেয়া হয়েছে, অর্থাৎ এই থিওরি ক্লাসে যা যা শেখানো হয়। তো সেই ক্ষেত্রে কাইনেমেটিক্স যেটা ছিল সেটা হচ্ছে অলরেডি মিড টার্মে কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা ডায়নামিক্সে আছি। তো দুইটার মধ্যে সামান্যতম পার্থক্য আছে, সেটা একটু ডিসক্রাইব করে দিই। দেখতে পাচ্ছেন যে ফ্লুইড কাইনেমেটিক্স যেটা আছে এটা হচ্ছে ফ্লুইড মোশন নিয়ে ডিসক্রাইব করে উইদাউট আস্কিং হোয়াট ইট কস্ট। এর অর্থ হচ্ছে যে এই যে ব্রাঞ্চ যেটা আছে ফ্লুইডের, ফ্লুইড কাইনেমেটিক্স, এখানে ফ্লুইডের মোশনটাকে আলোচনা করা হয়, কিন্তু এই মোশনটা কি কি কারণে হচ্ছে, মোশন বলতে বোঝাচ্ছি যে ভেলোসিটি অথবা তার পাথ কোন দিক দিয়ে যাচ্ছে, কতটুকু ভেলোসিটিতে যাচ্ছে ফ্লুইডের পার্টিকেলগুলো, এই বিষয়গুলো কেন হচ্ছে সেই বিষয়টা ডিসকাস করা হয় না। শুধুমাত্র ডিসকাস করা হয় যে ভেলোসিটি কত বা কোন দিক দিয়ে যাচ্ছে, এরকম কিছু। এখন আমাদের যেই কন্টেন্টটা আছে সেটা হচ্ছে যে ফ্লুইড ডায়নামিক্স। ফ্লুইড ডায়নামিক্স এইখানে কি করা হবে? এখানে ওই যে যেই ফোর্সগুলো আমাদের এই ভেলোসিটিকে কন্ট্রোল করছে, অথবা আমাদের এই পার্টিকেলের পাথ, স্ট্রিম লাইন যেটাকে বলে, সেটাকে যেটা কন্ট্রোল করছে, যেই মোশনগুলো অর্থাৎ যেই ফোর্সগুলো, সেই ফোর্সগুলো আমরা এই ফ্লুইড ডায়নামিক্সে আলোচনা করব। বুঝতে পেরেছেন? উইথ দ্য ফোর্সেস দ্যাট কজ ইট। আর 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 যে বিষয়গুলো আছে যে ফ্লুইড মোশন যদি ঠিকমতো বুঝতে হয়, অর্থাৎ তরল পদার্থের গতি, এই জিনিসটাকে যদি আপনি সঠিকভাবে বুঝতে চান, তাহলে 3টি সার্বজনীন সূত্র আছে, ল। তো সেই লগুলোকে বলা হয় কনজারভেশন ল। কনজার্ভ, ওই যে যেটাকে বাংলায় বলে হয়তো সংরক্ষণশীলতা বা সামথিং। তো কনজারভেশন ল এইটা যেটা বলে সেটা হচ্ছে যে কনজারভেশন অফ মাস, সেটাকে বলবো আমরা ইকুয়েশন অফ কন্টিনিউটি, আপনারা অলরেডি এটা জানেন। আর কনজারভেশন অফ এনার্জি ইকুয়েশন, এবং কনজারভেশন অফ মোমেন্টাম, ইকুয়েশন অফ মোমেন্টাম। এই যে তিনটা বিষয়, এই তিনটা বিষয়ের আলোকে যদি আপনি বিস্তারিত জানেন, তাহলেই আপনি ফ্লুইডের মোশনটাকে সঠিকভাবে ব্যাখ্যা করতে পারবেন। তো আমরা ধীরে ধীরে সবগুলো বিষয় সম্পর্কে আলোচনা করব। 6.2 কন্টিনিউটি। কন্টিনিউটি ইকুয়েশন আপনারা অলরেডি হয়তো জেনে গেছেন। সেটা হচ্ছে সংক্ষেপে যদি লেখা হয় সেটা হচ্ছে যে A1V1 ইজ ইকুয়ালস টু A2V2। এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাকে বলা হয় কন্টিনিউটি ইকুয়েশন। ঠিক আছে? তাহলে এইখানে কোন লটা কাজ করছে? কন্টিনিউশন অফ মাস, অর্থাৎ কনজারভেশন অফ মাস। কনজারভেশন অফ মাস, এই যে এইটা, এই লয়ের মাধ্যমে এই ইকুয়েশন অফ কন্টিনিউটি এই জিনিসটাকে বোঝানো হচ্ছে। তো এটা হচ্ছে সেই ইকুয়েশন। ঠিক আছে? আচ্ছা, তো ইকুয়েশনটা কীভাবে জেনারেট হয় বা জিনিসটা অ্যাকচুয়ালি কী সেটা একটু বুঝি। A1V1 এটা অ্যাকচুয়ালি Q1, ঠিক আছে, ডিসচার্জ। আর A2V2 এটা হচ্ছে Q2। এখন এই জিনিসটা কিভাবে আসলো সেটা হচ্ছে ডিসচার্জ এবং মিন ভেলোসিটি,
ডিসচার্জ এবং মিন ভেলোসিটি। আমরা এই যে ফিগারটা দেখতে পাচ্ছি, আশা করি এই ফিগারটা হচ্ছে একটা ক্রস সেকশন। কিসের? ধরে নিচ্ছি যে একটি ফ্লুইড কোনো একটা জায়গা দিয়ে ফ্লো হচ্ছে, সেটা হতে পারে কোনো স্ট্রিম চ্যানেল, কোনো একটি স্ট্রিম চ্যানেলের একটি সেকশন আপনি দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে সেই ফ্লুইডের সারফেস, টপ সারফেস, আর এই হচ্ছে তার মধ্যে যে ফ্লুইডটা আছে সেই ফ্লুইডটা, এবং এই পাশের অংশটা হচ্ছে তার বর্ডার লাইন। ঠিক আছে, এই যে এগুলো হচ্ছে তার বর্ডার লাইন। তো ভালো কথা, এখন এই যে জায়গাটুকু আছে, এই জায়গাটুকুর একটি নির্দিষ্ট এরিয়া আছে, তাই না? একটি নির্দিষ্ট এরিয়া আছে, কতটুকু এরিয়া সেটা তো আমরা জানি না। এবং এই যে পুরো যে তরল পদার্থ বা ফ্লুইড যে ফ্লো হচ্ছে, এই ফ্লোয়ের সময় তার এক একটা জায়গায় তার ভেলোসিটি এক এক রকম হবে। এই যে ক্রস চিহ্ন দ্বারা বোঝাচ্ছি বিভিন্ন জায়গা, অর্থাৎ প্রত্যেকটা পার্টিকেলের আলাদা আলাদা জায়গা। তাহলে সকল জায়গার ভেলোসিটি কিন্তু একরকম নয়। তাহলে তখন কি করতে হয়? সবগুলো ভেলোসিটিকে একসাথে করে একটা মেজারমেন্ট নিতে হয়, এবং সেটাকে আমরা মিন ভেলোসিটি বলি, গড়, তাই না? মিন ভেলোসিটিটা নিতে হয়। তো সকল জায়গার ভেলোসিটিটাকে একসাথে করে তার যে টোটাল এরিয়া আছে সেটা দিয়ে ভাগ করলে আমরা মিন ভেলোসিটিটা পেয়ে যাচ্ছি। তো এই যে ভেলোসিটি, এটাকে বলবো আমরা মিন ভেলোসিটি, গড়। গড় করলে আমরা এখানের অ্যাভারেজ যেই গতি সেটা আমরা পেয়ে যাচ্ছি। সো ডিসচার্জ কি? ডিসচার্জ হচ্ছে ইজ দ্য ভলিউম অফ ফ্লুইড পাসিং এ সেকশন অফ এ পাইপ অর চ্যানেল পার ইউনিট টাইম। অর্থাৎ একটি নির্দিষ্ট জায়গা দিয়ে ভলিউম অফ ফ্লুইড, ডিসচার্জের সাথে হচ্ছে ভলিউম অফ ফ্লুইডটা কানেক্টেড। কিভাবে? কারণ ডিসচার্জ মানে হচ্ছে, ডিসচার্জ এটা মানে হচ্ছে কিউ ইজ ইকুয়ালস টু ভলিউম ডিভাইডেড বাই টাইম। ঠিক আছে, ভলিউম ডিভাইডেড বাই টাইম। এখন ভলিউম ডিভাইডেড বাই টাইম মানে কি? ভলিউম ডিভাইডেড বাই টাইম মানে হচ্ছে, ধরে নিচ্ছি ভলিউমের যে একক আছে সেটা ধরেন মিটার কিউব, আর টাইমের একক হচ্ছে সেকেন্ড। তাহলে ডিসচার্জের এককটা কী দাঁড়াচ্ছে? মিটার কিউব পার সেকেন্ড। এসআই পদ্ধতিতে সেটা সেন্টিমিটার কিউব পার সেকেন্ড সেটাও হতে পারে, হ্যাঁ, ফিট কিউব পার সেকেন্ড সেটাও হতে পারে, এক একটা এক এক রকম, এক এক পদ্ধতিতে। তো এই যে ভলিউম ডিভাইডেড বাই ইউনিট টাইম, এর মাধ্যমে আমরা পেয়ে যাচ্ছি ডিসচার্জ, তাই তো? আচ্ছা, এবার আসেন যে এখানে যে লিখেছে যে যদি ডিসচার্জ সমান সমান এইটা হয়, যে ভলিউম ডিভাইডেড বাই টাইম, এবং তার ইউনিটটা হয় মিটার কিউব পার সেকেন্ড। এখন আসেন, আমরা যে লিখেছি যে আমাদের ডিসচার্জ, সেই ডিসচার্জ সমান সমান লেখা যায় ক্রস সেকশনাল এরিয়া ইন্টু হচ্ছে মিন ভেলোসিটি। এখন এই মিনটা কেন, সেটা এই যে ছবি থেকে আমি হচ্ছে এইমাত্র ব্যাখ্যা করলাম, যে সকল জায়গার ভেলোসিটিটা কি হবে না, সমান হবে না। তাহলে যেটা করতে হবে, আমাদের গড় বা অ্যাভারেজ ভেলোসিটিটা নিয়ে হিসাব করতে হবে। তাহলে এই টোটাল ক্রস সেকশন এরিয়া সেটা হচ্ছে এ, আর মিন ভেলোসিটি সেটা হচ্ছে এভি। এখন দেখেন, এরিয়ার যে একক, সেই এরিয়ার এককটা কি? মিটার স্কয়ার, রাইট? এরিয়ার একক মিটার স্কয়ার, এবং ভেলোসিটির একক কি? মিটার পার সেকেন্ড। তাহলে এখন এরিয়া ইন্টু ভেলোসিটি যদি আমরা করি, তাহলে আলটিমেটলি কী দাঁড়াচ্ছে? মিটার কিউব পার সেকেন্ড। তার মানে এই জিনিসটা অ্যাকচুয়ালি কি? ডিসচার্জ। বুঝতে পেরেছেন? তাহলে এখান থেকে আমরা ডিসিশন নিতে পারি যে আমাদের যে ডিসচার্জ সেটা সমান সমান এই এরিয়া ইন্টু ভেলোসিটি, এটা লেখা যায়। আচ্ছা, সো যখন আমরা এই যে মিন ভেলোসিটিটা বের করব, এবার দেখেন, হোয়েন ভেলোসিটি ভি ভ্যারিস অ্যাক্রস দ্য সেকশন, সেকশনের প্রত্যেকটা জায়গায় ভেলোসিটি কি করবে? আলাদা আলাদা হবে। তার মানে ভি ভ্যারিস অ্যাক্রস দ্য সেকশন, এই কথাটার অর্থ হচ্ছে যে আমার যে সেকশনটা আছে তার বিভিন্ন পয়েন্টে ভেলোসিটির পয়েন্টটা কী হবে? ভিন্ন হবে, এক হবে না। দ্য মিন ভেলোসিটি ভি ইজ ডিফাইন্ড বাই দ্য ইন্টিগ্রেশন ওভার দ্য এলিমেন্টাল এরিয়া ডিএ। আপনি যদি এখানে একটা ছোট্ট একটা জায়গা নেন, এই যে এতটুকু জায়গা, তাহলে এই জিনিসটার একটা এরিয়া আছে এবং একটা ভেলোসিটি আছে ওই নির্দিষ্ট জায়গায়। সেই ভেলোসিটির পরিমাণ হচ্ছে ভি, আর এরিয়ার নাম হচ্ছে ডেল্টা এ। ওই যে ক্ষুদ্র অংশ, সেই ক্ষুদ্র অংশের জন্য আমরা সেটাকে ডেল্টা এ হিসেবে ধরে নিচ্ছি।
আর তাহলে সেই ক্ষুদ্র অংশে আমার ফ্লুইডের ভেলোসিটিটা হচ্ছে এই ছোট হাতের ভি, এই যে এই অংশ। তাহলে এখন যদি এর সাপেক্ষে পুরো জায়গার আমার ডিসচার্জ বের করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? কিউ ইজ ইকুয়ালস টু এ ভি, এটা আমার জানা আছে, তাই না? তাহলে আমাকে যেটা করতে হবে, ওই ক্ষুদ্র অংশের সাপেক্ষে যদি সম্পূর্ণ অংশের, ক্ষুদ্র অংশটা কতটুকু ধরে নিচ্ছি, যে ক্ষুদ্র অংশটা হচ্ছে, যে ক্ষুদ্র অংশের ডিসচার্জ, ক্ষুদ্র অংশের ডিসচার্জ সেটা হচ্ছে কি ডি কিউ ইন্টু ইকুয়াল ডি কিউ, যেটা আছে সেটা হচ্ছে এই যে ক্ষুদ্র অংশটা আছে এর জন্য ডিসচার্জ। তাহলে এই যে ক্ষুদ্র অংশ, এর ভেতরে যদি আমরা এই এরিয়া ইন্টু ভেলোসিটি লিখতে চাই, তাহলে কি হবে? ছোট হাতের ভি ইন্টু ডেল্টা এ, ডেল্টা এ অথবা ডিএ, তাই তো? আচ্ছা, তাহলে এখন এই জিনিসটাকে যদি আমরা এই টোটাল ডিসচার্জে কনভার্ট করতে চাই, তাহলে কি করতে হবে? তাহলে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন 0 টু এ ভি ইন্টু ডিএ। এই ডিএ ডেল্টা এ একই জিনিস, ঠিক আছে? তাহলে এই যে 6.2 ইকুয়েশনটা যেটা আসলো, এইটা হচ্ছে যে আমরা যদি একটা ক্ষুদ্র অংশ, সেটার যদি ভেলোসিটি এবং ডিসচার্জ সম্পর্কে আমাদের আইডিয়া থাকে, আমি কিন্তু টোটাল ক্রস সেকশন এরিয়াকে ইন্টিগ্রেশন করে আমার টোটাল ডিসচার্জটা বের করে আনতে পারি। বুঝতে পেরেছেন? একটা ক্ষুদ্র অংশ যদি আমার দেয়া থাকে, সেই ক্ষেত্রে আমি ইন্টিগ্রেশন করে টোটাল ডিসচার্জটা বের করে আনতে পারি। এই হচ্ছে বিষয়। তাহলে এই যে জিনিসটা বোঝালাম এই স্লাইড থেকে, সেটা হচ্ছে যে আমাদের যে ডিসচার্জটা আছে কিউ, সেটা সমান সমান লেখা যায় হচ্ছে এরিয়া ইন্টু ভেলোসিটি। এবং কিভাবে আমরা একটা সেকশন থেকে সম্পূর্ণ অংশের ডিসচার্জটা বের করে আনতে পারি, সেটা হচ্ছে আমরা এই জিনিসটার মাধ্যমে দেখলাম। ওকে, এবার আসেন হচ্ছে একটু আগে যে কন্টিনিউটি ইকুয়েশনটা দেখলাম, A1 V1 A2 V2, এটা একটু প্রমাণ করি, মানে জিনিসটা একটু বুঝি যে কেন এটা A1 V1 ইজ ইকুয়ালস টু A2 V2 হলো। ঠিক আছে? আচ্ছা, তো আমরা যেটা করব সিম্পলিসিটির জন্য, অর্থাৎ সহজভাবে বোঝার জন্য, ওয়ান ডাইমেনশনাল ফ্লো চিন্তা করব। ওয়ান ডাইমেনশনাল ফ্লো পর্যন্ত, অর্থাৎ ফ্লোটা নির্দিষ্ট একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে, এক্সপোনেন্ট একটা, হ্যাঁ, উপাংশ হচ্ছে একটা উপাংশ। ভালো কথা। তো ওয়ান ডাইমেনশনাল স্টেডি ফ্লো আবার বুঝতে হবে যে স্টেডি ফ্লো অ্যাকচুয়ালি কী, স্টেডি ফ্লো মানে কি, সেটা আমরা একটু পরেই দেখব। এবার দেখেন, যদি কন্টিনিউটি ইকুয়েশনটা প্রুফ করতে হয়, এখানে একটা পাশে ছবি দেওয়া আছে, দেখেন ছবিটা কি? ছবিটা হচ্ছে একটা সেকশন আছে, সেকশন 1, আর একটা হচ্ছে সেকশন 2। এই যে M1 যেটা আছে, এটা হচ্ছে সেকশন 1-এ, এবং M2টা আছে সেকশন 2-তে। এবং M1 এবং M2 এই দুটো দ্বারা কি বোঝানো হচ্ছে? ধরে নেন একটা পাইপ আছে, একটা পাইপের মধ্যে থেকে কি ফ্লুইড ফ্লো হবে, তাই না? ফ্লুইড। তাহলে দেখেন, এইখানে একটা সেকশন নিলাম যেটার নাম হচ্ছে সেকশন 1, এইখানে একটা সেকশন নিলাম যেটার নাম হবে হচ্ছে সেকশন 2। এখন সেকশন 1 দিয়ে যেই পরিমাণ পানি প্রবাহিত হবে, সেই একই পরিমাণ পানি কি সেকশন 2 দিয়েও প্রবাহিত হবে? আবারও বলি, এই পাশ থেকে যেই পরিমাণ পানি সেকশন 1 দিয়ে যাবে, তারা তো আর কোথাও ক্ষয় হচ্ছে না, অথবা অন্য কোনো জায়গায় চলে যাচ্ছে না। এই একটা নির্দিষ্ট পথ দিয়েই তাকে চলে যেতে হবে, তাই তো? একটা নির্দিষ্ট পথ। তাহলে কোথাও কোনো জায়গায় তার যে টোটাল ভর, তার কোনো চেঞ্জ আসছে না। তাহলে M1, এখানে যদি M1 হয় সেকশন 1-এ, এই ফ্লুইডের টোটাল ভর, মাস যদি টোটাল ভর M1 হয়, এবং 2 নম্বর সেকশনে সেটা যদি হয় M2, 2 নম্বর সেকশনে সেটা যদি হয় M2, তাহলে এখন M1 এবং M2 এই দুইটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? M1 ইজ ইকুয়ালস টু M2। যদি আমরা সঠিকভাবে চিন্তা করি যে আমার একটা জায়গা আছে সেকশন 1, আর একটা জায়গা আছে সেকশন 2,
তাহলে সেকশন 1 দিয়ে যতগুলো ফ্লুইডের পার্টিকেল যাবে তারা এই পুরো রাস্তায় আর তো কোনো জায়গায় যাওয়ার জায়গা নেই, তাকে সেকশন 2তে যেতেই হবে। তাহলে M1 যদি সেকশন 1-এ হয় তাহলে M2টা সেকশন 2তে, এবং M1 এবং M2 দুইটা কি হতে হবে? একই হবে, সেম হবে। অর্থাৎ ফ্লুইডের যে টোটাল মাস, সেই টোটাল মাসটা কি হবে? কনজার্ভ হবে। তাহলে সেইটাই হচ্ছে কনজারভেশন অফ মাস। কনজারভেশন অফ মাস। তাহলে ম্যাটার ইজ নেইদার ক্রিয়েটেড অর ডিস্ট্রয়েড ইন স্টেডি ফ্লো, মাস এন্টারিং সেকশন 1 মাস্ট ইকুয়াল মাস লিভিং সেকশন 2। যতটুকু ওয়াটার পার্টিকেল সেকশন 1 দিয়ে যাবে সেই একই পরিমাণ পার্টিকেল কি হবে? সেকশন 2 দিয়েও যাবে। তাহলে এখন দুইজনের জন্য যদি একই পরিমাণ ফ্লুইড পার্টিকেল হয় এবং তাদের সবার যদি ভর সমান হয়, সবার বলতে দুইটা সেকশনে একই পরিমাণ মাস, সেই ক্ষেত্রে আমরা কি এটা জানি না যে ডেনসিটি ইজ ইকুয়ালস টু কি? মাস ডিভাইডেড বাই কি? ভলিউম। মাস ডিভাইডেড বাই ভলিউম। আচ্ছা, তাহলে এম সমান সমান কি লেখা যায়? ডেনসিটি ইন্টু ভলিউম, তাই তো? ডেনসিটি এম ইজ ইকুয়ালস টু ডেনসিটি ইন্টু ভলিউম, ঠিক কথা। তাহলে এখন দেখেন এখন এই ভলিউমটা যদি একটা নির্দিষ্ট সময়ের সাপেক্ষে হয়, ইউনিট টাইমের রেসপেক্টে হয়, ভলিউম পার ইউনিট টাইম, তাহলে এইটা সমান সমান আমরা কি লিখতে পারি? একটা নির্দিষ্ট সময়ে ভলিউম, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে ডিসচার্জ। এবং এটাকে বলা হয় কিউ। এটাকে বলা হয় কি? কিউ। ভলিউম পার ইউনিট টাইম, ডিসচার্জ কিউ। তাহলে এখন এই যে আমরা এম ইজ ইকুয়ালস টু ডেনসিটি ইন্টু ভলিউমটা লিখলাম, তাহলে আমি যদি এভাবে লিখি এই ইকুয়েশন থেকে যে রো 1 V1 ইজ ইকুয়ালস টু রো 2 V2 লিখতে পারবো না? লিখতে পারবো। আবার এই V1 V2 এর পরিবর্তে আমরা কি করব? এখানে Q1 এবং Q2 বসাবো। কিভাবে বসালাম? এই যে লিখলাম যে ভলিউম পার ইউনিট টাইম, সেইটাই হয়ে গেল আমার ডিসচার্জ। তাহলে এই যে রো ইন্টু কিউ আর রো 2 ইন্টু Q2 দুইটা কি? সেম, কারণ এই ইকুয়েশনটা তো এইখান থেকেই আসছে, M1 ইজ ইকুয়ালস টু M2। তাহলে দেখেন, যদি এরকম হয় যে, এবং আরও একটা বিষয় সেটা হচ্ছে যে এই ইকুয়েশনটা যখন আমরা নিয়ে আসলাম 6.5, ঠিক আছে, কোন ইকুয়েশন থেকে? কন্টিনিউটি ইকুয়েশন থেকে। ভালো কথা। তাহলে এখন দেখেন রো 1 এবং রো 2 দুইটা সমান হয়ে যাবে যখন সেটা ইনকম্প্রেসিবল ফ্লুইড হবে। ইনকম্প্রেসিবল ফ্লুইড বলতে বোঝাচ্ছি যে এখানে ডেনসিটির কোনো পরিবর্তন হচ্ছে না, আমার ডেনসিটির কোনো পরিবর্তন হচ্ছে না। তার মানে এখানে রো 1 এবং রো 2 দুইটাই কি? সমান। তাহলে যদি এটা সমান হয়ে যায় তাহলে আমাকে লিখতে পারি Q1 ইজ ইকুয়ালস টু হচ্ছে Q2, এবং Q1 ইজ ইকুয়ালস টু Q2 সেটা সমান আবার লেখা যায় হচ্ছে A1 V1 ইজ ইকুয়ালস টু A2 V2, যেটা আমরা এই যে আগের স্লাইডেই প্রমাণ করেছি যে কেন আমরা এই Q ইজ ইকুয়ালস টু এরিয়া ইন্টু ভেলোসিটি লিখতে পারি। ঠিক আছে? তাহলে এখানে আমার বোঝার বিষয় ছিল যে আমার কনজারভেশন অফ মাসের সূত্র থেকে আমরা কন্টিনিউটি ইকুয়েশনে চলে আসতে পারি। কনজারভেশন অফ মাস কোনটা? এই যে M1 ইজ ইকুয়ালস টু M2, এখান থেকে আমি কন্টিনিউটি ইকুয়েশনটাকে প্রুফ করলাম। এই ইকুয়েশনটার নামই হচ্ছে কন্টিনিউটি ইকুয়েশন। কিসের সাথে প্রমাণ করলাম? কনজারভেশন অফ মাস এই ল থেকে, অর্থাৎ ভরের সংরক্ষণশীলতা, টোটাল যে ভর সেটা কি থাকবে? একই থাকবে, কোথাও কোনো ক্ষয় হবে না। সেখান থেকে আমরা এটা প্রুফ করলাম। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন যে কোন কোন ক্ষেত্রে এই ইকুয়েশনটাকে আপনি ভ্যালিডিটি দিতে পারবেন। সব ক্ষেত্রে তো হওয়ার কথা না, কিছু লিমিটেশনস থাকবে না? একটা সূত্রতে কিছুটা লিমিটেশনস থাকে, তাই তো? তাহলে সেই ক্ষেত্রে সেই লিমিটেশনসটা হচ্ছে ফ্লোটাকে হতে হবে স্টেডি। স্টেডি মানে কি?
স্টেডি মানে কি? স্টেডি মানে হচ্ছে যে সময়ের সাথে আমার ডেনসিটির কোনো পরিবর্তন হবে না। সময়ের সাথে আমার ডেনসিটির কোনো পরিবর্তন হবে না। সকল জায়গায় ডেনসিটিটা কী হবে? অর্থাৎ সময়ের সাথে এটা কোনো চেঞ্জ আসবে না। তখন আমরা এটাকে স্টেডি ফ্লো বলতে পারি। আরেকটা কি? ডেনসিটি কনস্ট্যান্ট হবে। অর্থাৎ এই যে রো 1 ইজ ইকুয়ালস টু রো 2, এটা আমরা লিখলাম, এবং এই জিনিসটাকেই বলেই হচ্ছে ফ্লো ইজ ইনকম্প্রেসিবল। ফ্লো ইজ ইনকম্প্রেসিবল। আচ্ছা, আর ফ্লোটা হতে হবে ওয়ান ডাইমেনশনাল, যেটা আমরা কনসিডার করে নিয়েছি যে ওয়ান ডাইমেনশনাল ফ্লোয়ের ক্ষেত্রেই আমাদের এই ইকুয়েশনটা ভ্যালিডিটি পাবে সিম্পলিসিটির জন্য। তাহলে একটা হতে হবে স্টেডি, একটা হতে হবে কনস্ট্যান্ট, আর একটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল। ঠিক আছে? আচ্ছা, এবার আসি একটা ম্যাথ এক্সাম্পল 6.1। আমি হয়তো আপনাদের এই যে স্লাইডটা শো করছি, এই স্লাইড দেখে আপনারা জিনিসগুলো বুঝতেছেন, বাট আপনাদের সাথে যে পিডিএফটা শেয়ার করেছে সেই একই জিনিস, কোনো পার্থক্য নেই। 6.1 ইকুয়েশন বা 6.1 যে ম্যাথটা আছে সেটা এই সেম জিনিস। আমি জাস্ট একটু সহজ করার জন্য একটা স্লাইড বানিয়ে নিয়েছি বোঝানোর সুবিধার্থে। পিডিএফ দেখে পড়ালে অনেক সময় অনেক কিছু হয়তো মিস হয়ে যায় বা সামথিং ইম্পর্ট্যান্ট বিষয়গুলো ভালো মতো আসে না, সেই জন্য। তো দেখেন 6.1 এক্সাম্পল, এটা আপনারা বইতে সরাসরি পেয়ে যাবেন, যেই বইটা আপনাদের সাথে শেয়ার করা আছে। তো বলেছে যে ওয়াটার ফ্লোস থ্রু এ পাইপ 10 সেন্টিমিটার ইন ডায়ামিটার উইথ অ্যান অ্যাভারেজ ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড। তার মানে এটা হচ্ছে তার ভেলোসিটি, আর এইটা হচ্ছে তার ডায়ামিটার। ঠিক আছে? কম্পিউট দ্য ডিসচার্জ লিটার পার সেকেন্ড। আমাকে যে ডিসচার্জটা হিসাব করতে বলেছে সেটা কিসে? লিটার পার সেকেন্ডে। অ্যান্ড ফাইন্ড দ্য ভেলোসিটি হোয়েন দ্য পাইপ ডায়ামিটার ইজ গ্র্যাজুয়ালি চেঞ্জ টু 20 সেন্টিমিটার। তার মানে কি করতে হবে? প্রথমে ডায়ামিটারটা ছিল একরকম, পরবর্তীতে ডায়ামিটারটা চেঞ্জ হয়ে গিয়েছে, হতে পারে তো, তাই না? তাহলে যদি ডায়ামিটারটা চেঞ্জ হয়ে যায় সেই ক্ষেত্রে ভেলোসিটির কোনো পরিবর্তন হবে কি হবে না? বাড়বে না কমবে বা সামথিং? আচ্ছা, তো ভালো কথা। তো প্রথম কথা হচ্ছে যে আমাকে কি করতে হবে? প্রথম যে অ্যান্সারটা বের করতে হবে সেটা হচ্ছে ডিসচার্জ বের করতে হবে, এবং সেই ডিসচার্জটা হতে হবে লিটার পার সেকেন্ডে। ইউনিটটা সবসময় মাথায় রাখতে হবে পরীক্ষার সময়, ইউনিটটাকে সবসময় মাথায় রাখতে হবে যে কোন ইউনিট চেয়েছে, আপনি কোন ইউনিট ব্যবহার করছেন, সবগুলো ইউনিট একরকম না। আচ্ছা, তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে যে আমাকে ডিসচার্জ সেটা কত সেটা বের করে দাও। তো ডিসচার্জের জন্য প্রথম কথা হচ্ছে আমরা জানি যে ডিসচার্জ সমান সমান এরিয়া ইন্টু ভেলোসিটি, এরিয়া ইন্টু ভেলোসিটি। তাহলে এখানে ডিসচার্জ বের করার জন্য আমাকে কী করতে হবে? এরিয়া ইন্টু ভেলোসিটি করতে হবে। এখন এরিয়া কত? পাই ডি স্কয়ার বাই 4, ডায়ামিটার আপনাকে দেওয়া আছে 10, তাই তো? আচ্ছা, আর ভেলোসিটি কত দেওয়া আছে? সেটাও 10 মিটার পার সেকেন্ড। তাহলে সেখান থেকে আমার কি বের হয়ে গেল? আমার ডিসচার্জের পরিমাণটা বের হয়ে গেল, কিন্তু ডিসচার্জের এককটা কি আসলো? মিটার কিউব পার সেকেন্ড। তাহলে মিটার কিউব পার সেকেন্ড, আমাকে কোশ্চেনে চাওয়া হয়েছে লিটার পার সেকেন্ড। কোশ্চেনে যেটা চাওয়া হয়েছে আমাকে সেটাতেই বের করে দিতে হবে, আর না হলে আমারটা কমপ্লিট হলো না। তাহলে সেটার জন্য আপনাকে এই রিলেশনটা জানতে হবে যে লিটার এবং মিটার কিউবের সম্পর্কটা কী। সম্পর্কটা হচ্ছে এটা, যে যখন আপনি দেখবেন মিটার কিউব আছে সেখান থেকে যদি আপনাকে লিটারে যেতে হয় তাহলে আপনাকে 10⁻³ দিয়ে গুণ করতে হবে। তখন আপনাকে 10⁻³ দিয়ে গুণ করতে হবে। তাহলে যেটা পেলাম সেটা হচ্ছে যে 78.54 লিটার পার সেকেন্ড। 78.54 লিটার পার সেকেন্ড, এইটা হচ্ছে আমার ডিসচার্জ, এটা হচ্ছে আমার ডিসচার্জ। আচ্ছা, তাহলে এই প্রথম প্রশ্নের যে উত্তর সেটা আমি পেয়ে গেলাম যে লিটার পার সেকেন্ডে এটার ডিসচার্জটা কত। এখন বলেছে যে যদি ডিসচার্জ এতটুকু হয় সেই ক্ষেত্রে আমি যদি পাইপের ডায়ামিটারটাকে 20 সেন্টিমিটার বানিয়ে ফেলি, 20 সেন্টিমিটার, সেই ক্ষেত্রে আমার ভেলোসিটিটা চেঞ্জ হবে কি হবে না? তাহলে এখন একটু আগে যে আমরা শিখে আসলাম যে A1 V1 ইজ ইকুয়ালস টু A2 V2, এই জিনিসটাকে আমরা অ্যাপ্লাই করব কন্টিনিউটি ইকুয়েশন। তাহলে এই জিনিসটাকে যদি আমি অ্যাপ্লাই করি, এখন আমাকে বলেছে যে ভেলোসিটি বের করতে, তাহলে জিনিসটা এরকম হলো না? এই যে ধরেন হচ্ছে এরকম পাইপের ডায়ামিটার ছিল, এই যে
এইখানে ছিল হচ্ছে D1 আর এইখানে এসে হয়ে গেছে D2। তাহলে D1 ছিল হচ্ছে 10 সেন্টিমিটার, D2 হয়ে গেছে হচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে এখানে ভেলোসিটি ছিল 10, তাহলে এখানে ভেলোসিটিটা কত হবে? V2। এটা আপনাকে বের করতে হবে। তাহলে এখন আপনি জানেন যে A1 V1 ইজিক্যালস টু A2 V2। এখান থেকে আপনাকে এই সূত্রটা ব্যবহার করে আপনাকে ভেলোসিটিটা বের করতে হবে। তাহলে আপনি করবেন কিভাবে করবেন? সূত্রটা আছে, তা আপনাকে বের করতে হবে V2। তাহলে A1 V1 ডিভাইডেড বাই A2, এই ইকুয়েশন করার মাধ্যমে আপনি কি করবেন? এই সবগুলো ভ্যালু বসাবেন। ভ্যালু বসানোর মাধ্যমে আপনি দেখেন সরাসরি এই যে V2 ভেলোসিটিটা বের হয়ে গিয়েছে। কত এসেছে? 2.5 মিটার পার সেকেন্ড। খুবই সহজ জিনিস, কঠিন কিছুই না। তাহলে এই হচ্ছে আপনার ভেলোসিটি বের করার নিয়ম, যে আপনাকে যদি এরকম সেকশনের কোনো পরিবর্তন আসে সেই ক্ষেত্রে আমার ভেলোসিটির কী পরিমাণ পরিবর্তন হতে পারে। এবং এটা আমরা কন্টিনিউটি ইকুয়েশন যেটা এইমাত্র শিখলাম, এই ইকুয়েশন থেকে বের করা শিখেছি। আচ্ছা, এবার আমরা একটা ইকুয়েশন সলভ করার মাধ্যমে এই কন্টিনিউটি ইকুয়েশনটাকে ভেরিফাই করব। কন্টিনিউটি ইকুয়েশনটাকে ভেরিফাই করব। তো জিনিসটা কি? সেটা হচ্ছে যে বলা আছে যে এ 2D ইনকম্প্রেসিবল ফ্লো। ইনকম্প্রেসিবল বলতে তো আমি আগেই বুঝিয়েছি, তাই না? যে আমার এখানে কি হচ্ছে, ডেনসিটি পরিমাণটা সমান থাকছে, ডেনসিটি সমানটা সমান সমান থাকছে, তাই তো? ডেনসিটি সমান থাকছে, ভালো কথা। এখন যেটা বলেছে যে একটা 2D ইনকম্প্রেসিবল ফ্লো আছে। 2D বলতে বোঝাচ্ছি, আগে আপনারা মিড টার্মের আগে দেখেছিলাম যে যখন আমরা এই যে ফ্লোয়ের ইকুয়েশন পড়েছিলাম, তাই না? স্ট্রিম ফাংশন, তাহলে এই বরাবর সেই স্ট্রিম লাইনটা গিয়েছে। তো এই বরাবর যদি আমি হচ্ছে একটা স্পর্শক টানি, সেটা হচ্ছে ভেলোসিটি বোঝায়। তো এই ভেলোসিটিটাকে বোঝানোর জন্য কি করতে হয়? উপাংশ লাগে, তাই না? তাহলে এক্স এক্সিস বরাবর হচ্ছে তার একটা উপাংশ থাকে যেটাকে আমরা বলি ইউ, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর একটা উপাংশ থাকে যেটাকে বলি আমরা ছোট হাতের ভি, তাই তো? তাহলে দেখেন এখানে ইকুয়েশনে এই যে ইউ একটা ইকুয়েশন দেওয়া আছে এবং ভি একটা কম্পোনেন্ট দেওয়া আছে, দুইটা কম্পোনেন্ট ইউ এবং ভি। যেহেতু এখানে কি বলেছে, ইটস এ 2D ফাংশন। এখন বলেছে যে shows that it satisfies the equation of continuity. Satisfies the equation of continuity. আচ্ছা, কন্টিনিউটি ইকুয়েশনের সূত্র কী ছিল? অর্থাৎ সেখানে কন্টিনিউটি ইকুয়েশনটাকে সে স্যাটিসফাই করে কি করে না, এই ফাংশনটা, এই জিনিসটা অ্যাকচুয়ালি কী বোঝায়? সেটা হচ্ছে আমাকে যেটা করতে হবে যে কন্টিনিউটি ইকুয়েশন কার জন্য? ইনকম্প্রেসিবল ফ্লো এর জন্য, তাই তো? ইনকম্প্রেসিবল ফ্লো। তাহলে ইনকম্প্রেসিবল ফ্লো যদি হয় সেই ক্ষেত্রে তাকে কি করতে হবে? ডেনসিটির পরিমাণটার কোনো চেঞ্জ আসবে না, নো চেঞ্জ, কোনো চেঞ্জ আসবে না। কিসের চেঞ্জ আসবে না? ডেনসিটির। সময়ের সাথে বা জায়গার সাথে আমার ডেনসিটির কোনো পরিবর্তন আসবে না। তার মানে কি হয়ে যাচ্ছে, আমার ওই জি কোশ্চেন কি বের করতে বলছে স্যার, এটাই তো বুঝিনি। বুঝিনি আপনার কথা। মানে শেষে যে মানে মানে কি বের করতে হবে এটাই তো বুঝি নাই, কোশ্চেনটাই তো বুঝিনি স্যার। আমি তো কোশ্চেন করাচ্ছি না, আমি আপনাকে কনসেপ্ট বোঝাচ্ছি, তারপর আমরা কোশ্চেনে যাব। মানে আমি তো এখনো কোশ্চেন পড়াচ্ছি না এখনো, যদিও এটা কোশ্চেনের অংশ, বাট আমি কনসেপ্ট আগে বুঝিয়ে নিচ্ছি, তারপর কোশ্চেনে যাব। আমি তো আপনাকে সেটা বোঝাচ্ছি, শুনতে থাকেন। যদি কোনো জায়গায় তারপরেও মানে আপনার মানে বুঝতে সমস্যা হয়, তখন আমি আবার সেটাকে আবার রিপিট করব, ঠিক আছে? আচ্ছা, তো যেটা বলছিলাম যে আমাকে যদি একটি 2D ইনকম্প্রেসিবল ফ্লো দিয়ে দেওয়া হয়, একটা 2D ইনকম্প্রেসিবল, 2D শব্দের অর্থ কি?
2D দ্বারা বোঝাচ্ছি যে তার কম্পোনেন্ট হবে হচ্ছে দুইটা, 2 কম্পোনেন্ট, একটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে ভি, একটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে ভি। আচ্ছা, তাহলে এখন 2D ইনকম্প্রেসিবল ফ্লো, 2D জিনিসটা বুঝলাম। এখন ইনকম্প্রেসিবল ফ্লো কি? ইনকম্প্রেসিবল ফ্লো হচ্ছে তার ডেনসিটির কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ নো চেঞ্জ। তার মানে আমি যদি এভাবে নেই তাহলে এই যে ডিফারেন্সিয়েশন সেই ভ্যালুটা হয়ে যাবে কত? 0। এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল ফ্লো এর জন্য, ওয়ান ডাইমেনশনাল ডেনসিটির কোনো পরিবর্তন হবে না, সময় সাপেক্ষে হোক, জায়গা সাপেক্ষে হোক, এক্সিসের রেসপেক্টে হোক, যে কোনোভাবেই হোক আমার এই কোনো পরিবর্তন ঘটবে না। এখন আসেন, যদি পরিবর্তন না ঘটে তাহলে কি হবে? ডিফারেন্সিয়েশন করলে আপনার ভ্যালুটা হইতে হবে 0। কার জন্য? ইনকম্প্রেসিবল ফ্লো এর জন্য। আচ্ছা, এবার আসেন, আপনাকে প্রশ্নে কি বলেছে? প্রশ্নে বলেছে যে এক্সাম্পল 6.2 একটা ইনকম্প্রেসিবল ফ্লো দিয়ে দিয়েছে এবং সেটা 2D। সো 2D, তার জন্য তার একটা কম্পোনেন্ট আছে ইউ এবং ভি। এখন shows that it satisfied the equation of continuity, it satisfies the equation of continuity। তাহলে ইকুয়েশন অফ কন্টিনিউটি হতে হলে কি করতে হবে? তাকে ইনকম্প্রেসিবল ফ্লো এর লটাকে মেনে চলতে হবে। ইনকম্প্রেসিবল ফ্লো কখন হবে? যখন তার ডেনসিটির কোনো চেঞ্জ ঘটবে না, সময় সাপেক্ষে হোক অথবা হচ্ছে এক্সিসের রেসপেক্টে হোক, যে কোনোভাবেই হোক। তাহলে এখন আপনি আসেন, কি করতে হবে আমাকে? কি করতে হবে? এই যে দেখেন এই লাইনটা দেখতে পাচ্ছেন, ফর 2D ফ্লো কন্টিনিউটি রিকোয়ার্স, মানে এটা যদি কন্টিনিউটি ইকুয়েশনটাকে স্যাটিসফাই করতে হয় তাহলে এই যে ডিফারেন্সিয়েশন করব ভেলোসিটির, সেটা হয়ে যেতে হবে, কি করতে হবে? 0 হইতে হবে। আলটিমেটলি কি হইতে হবে? 0 হইতে হবে। এবং এখানে দুইটা কম্পোনেন্ট কেন? কারণ এটা হচ্ছে 2D ফ্লো, এটা হচ্ছে 2D ফ্লো। আচ্ছা, তাহলে 2 ডাইমেনশনাল ফ্লো যদি হয় তাহলে কম্পোনেন্ট দুইটা, তাহলে দুইটা কম্পোনেন্টের ডিফারেন্সিয়েশন করার পর আমরা সেই দুইটাকে যোগ করব, যোগ করার পর দেখব সেটা 0 হচ্ছে কিনা। 0 মানে হচ্ছে নো চেঞ্জ, 0 মানে হচ্ছে নো চেঞ্জ। তাহলে আমাদের যদি আলটিমেটলি এই ইকুয়েশন দুইটাকে ডিফারেন্সিয়েট করার পর, এই দুইটা ইকুয়েশনকে ডিফারেন্সিয়েট করার পর যদি তাদের মাধ্যমে আমাদের যোগফল 0 চলে আসে তাহলে আমাদের বুঝতে হবে যে এখানে কোনো চেঞ্জ ঘটছে না, অর্থাৎ এটা কন্টিনিউটি ইকুয়েশনটাকে মেনে চলছে। আচ্ছা, এবার আসেন ধাপে ধাপে, যে ডেল্টা ইউ বাই ডেল্টা এক্স এটা করতে হবে একটা অংশ। আচ্ছা, তাহলে প্রথম যে ইউ যেটা আছে সেই ইউটা দেখেন, লন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 4 লন এক্স টি। ইকুয়েশন দেওয়া আছে ইউ এর জন্য, ইউ, তাই তো? আচ্ছা, এখন আপনি শুরু করেন, কিভাবে করবেন দেখেন। ডেল্টা এবং ডি দুইটা কিন্তু এক জিনিস না, অর্থাৎ ডি এক্স বাই ডিটি আর ডেল্টা এক্স বাই ডেল্টা টি, এই দুইটার মধ্যে কিন্তু সামান্য পার্থক্য আছে। এই সামান্য পার্থক্যটা কি? যখন আপনি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবেন, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করছেন, তাহলে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করার সময় যেটা হয় সেটা হচ্ছে যে যার সাপেক্ষে করছেন সে বাদে বাদবাকি সবাই কনস্ট্যান্ট হিসেবে কনসিডার করা হবে। যেমন এখানে এক্সের সাপেক্ষে যখন আপনি ডিফারেন্সিয়েট করছেন তখন এখানে দেখেন ভেরিয়েবল আছে কে কে? এক্স এবং ওয়াই, এক্স এবং ওয়াই। আচ্ছা, তাহলে এখন যদি এক্স থাকে এবং এক্সের সাপেক্ষে এক্স যদি ডিফারেন্সিয়েট করা যাবে সেটা ঠিক আছে, তাহলে এই ওয়াই স্কোয়ার এটা কি করতে হবে? এটাকে কি করতে হবে? এটাকে কনস্ট্যান্ট হিসেবে ধরে নিতে হবে। কি করতে হবে? কনস্ট্যান্ট হিসেবে ধরে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন কনস্ট্যান্ট হিসেবে আমরা ধরবো। প্রথম কথা হচ্ছে যে লনের ভেতরে যাই থাকবে সেটাকে আমরা কি কনসিডার করব? এক্স। লনের ভেতরে যাই থাকবে, ধরেন লন এক্স, এটা করলে কি আসে? 1/x।
তাই তো? আচ্ছা, তাহলে এখন দেখেন এইখানে যেটা আছে যে লন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসবে? 1/x² ওয়াই স্কোয়ার। কিন্তু আপনি যেটাকে এক্স ধরেছেন সেটা তো আসলে এক্স না, সেটা আসলে কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে আপনাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। কি করতে হবে? আবারও ডিফারেন্সিয়েট করতে হবে। এবং সেই ডিফারেন্সিয়েশনের সময় দেখেন ওয়াই স্কোয়ার যেটা সেটা কি কনস্ট্যান্ট, তাহলে সেই কনস্ট্যান্টের ভ্যালু কি হয়ে যাবে? সামনে চলে আসবে। তাহলে বাকি থাকলো কি এক্স স্কোয়ার, এবং সেটাকে ডিফারেন্সিয়েট করলে সেটা হয়ে যাবে 2x। এই হচ্ছে আমার প্রথম অংশ। তারপর বাকিটুকু যাই, 4 ln xt। এখানে কি হবে? 4 যেটা আছে সেটা কি কনস্ট্যান্ট, ln xt, তার মানে ln xt আছে যেটা, তাহলে ওই ব্র্যাকেটের ভেতরে যা আছে পুরোটাকে আমার কি করতে হবে? এক্স ধরতে হবে। তাহলে এক্স ধরলে সেটা চলে আসবে কত? 1/xt। আবার ব্র্যাকেটের ভেতরে এক্স এবং টি দুইটাই আছে, তাহলে টি হচ্ছে কি কনস্ট্যান্ট, তাহলে টিটা আবার সামনে চলে আসবে। এবং ডেল্টা x/x এটা সমান কি লেখা যায়? 1, তাহলে এর সাথে চলে আসবে 1। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে এই গেল আমার ডিফারেন্সিয়েশনের অংশ। তাহলে ডিফারেন্সিয়েশন করার পর এখন দেখেন আমার কাটাকাটি করলে যা আসবে সেটা হচ্ছে যে এখানে আসবে 2/x, 2/x, এই যে 2/x আসলে এখান থেকে একটা x কাটা, এখান থেকে একটা x কাটা, সো 2/x, আর এখানে টি কাটা, সো 4/x। তাহলে 2/x মাইনাস 4/x দুইটা অংশ থেকে সমান সমান এসে পড়লো হচ্ছে -2/x, -2/x এইটা চলে আসলো। ঠিক আছে? আচ্ছা, এখানে যদি কারো কোনো কোশ্চেন থাকে একটু বলবেন এই পার্টটুকুতে যতটুকু দেখিয়েছি। একজন প্রশ্ন করেছিলেন, সে আছেন? জি স্যার আসিফ। হ্যাঁ বলেন, আপনার আবার প্রশ্নটা আবার এখন এখন বলেন, আপনি কি বুঝতে পারছেন বা আমি কি করছি সেটা দেখতে পাচ্ছেন? জি স্যার আমি দেখতে পাচ্ছি অ্যান্ড বুঝতে পারছি স্যার। স্যার তখন আমি বলছিলাম যে আমি জি, কোশ্চেনটা তখন বুঝি নাই, হ্যাঁ এই সেটাই জন্য তো আমি জিজ্ঞেস বললাম, করছি। সেটাই বলেছি যে আমি কোশ্চেনটা মানে আমি আগে কোশ্চেনের এই যে বললাম যে আমাদের ওই নো চেঞ্জ মানে ডিফারেন্সিয়েট করার পর জিরো আনতে হবে। মানে এখন যদি ওইটা সরাসরি আপনাকে বলে দেই তো আপনি এটাও নিতে পারবেন না, এই জন্য আমি আপনাকে একটু জিনিসটা বোঝানোর পর তারপর অঙ্কে ঢুকেছি। বুঝতে পেরেছেন? আপনি এই জি স্যার। ডিফারেন্সিয়েশনটা বুঝেছেন? ডিফারেন্সিয়েশনটা জি স্যার কিন্তু এখানে যে 2x টা আরেকবার বলুন তো, এই যে 2x টা বুঝিনি, কোথায় থেকে যেন আসছে বুঝি নাই স্যার, ভুলে আচ্ছা গেছি। আচ্ছা, আমি আমি এইটা আরেকবার একটু দেখাই দিচ্ছি আপনাকে। মানে এটা তো হচ্ছে ডিফারেন্সিয়েশন, আপনাদের হচ্ছে ম্যাথমেটিক্যালি এটা অনেক আগেই করে আসা উচিত, এটা সহজ একটা বিষয়। আহ, আমাদের আছে হচ্ছে ডেল্টা এক্স ইউ, এটা করতে হবে, এই যে এখানে এটা করতে হবে। তাহলে এখন তাহলে ডিফারেন্সিয়েশনটা করতে হবে টোটাল ইউ ফাংশনের উপর। ইউ ফাংশনটা যেটা আছে লন, ওই যে লন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 4 ln xt, এই পুরো ফাংশনটার উপরে করতে হবে। তাহলে অর্ধেক অর্ধেক করে চলে আসবে, ln x² y², এটা গেল। আরেকটা আসবে হচ্ছে ওই যে 4 ln xt, দুইটা আলাদা হলো। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন আপনি যখন ডিফারেন্সিয়েট করেন তখন কি করতে হবে? এই লনের ভেতরে যারা যারা আছে সবাইকে কি চিন্তা করতে হবে? এক্স চিন্তা করতে হবে। তাহলে এক্স যদি চিন্তা করা হয় ডিডিএক্স অফ এক্স লন এক্স, সেটা সমান সমান কি লেখা যায়? এই যে এখানে সেটা কি হবে? লন ওয়ান এক্স বাই থাকলে 1/x, তাহলে এক্স এর এক্স যাকে ধরেছেন সেই এক্স এর সম্পূর্ণ অংশটা এখানে চলে আসবে। এটুকু বুঝছেন? জি স্যার বুঝছি। আচ্ছা, এইটুকু বুঝছেন। তাহলে এখন দেখেন আপনি এক্স ধরেছেন, এক্স যাকে ধরে নিয়েছেন এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার, কিন্তু ওখানে তো শুধুমাত্র এক্স না, এক্সও আছে ওয়াইও আছে। তাহলে সেটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, আবার ডিফারেন্সিয়েট করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে আবার যদি ডিফারেন্সিয়েট করেন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার
যদি আবার ডিফারেন্সিয়েট করেন, ওয়াই স্কয়ার যেটা আছে, ওয়াই স্কয়ার যেটা আছে ডিফারেন্সিয়েট যদি করতে হয় এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ার, এখানে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছেন? এক্স এর সাপেক্ষে। এক্স এর সাপেক্ষে যখন পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করছেন তখন অন্য যে ভ্যারিয়েবল এক্স এর পরিবর্তে এখানে আর কে আছে? ওয়াই আছে। তাহলে ওয়াইটা কি হয়ে যাবে? কনস্ট্যান্ট হয়ে যাবে। তাহলে কনস্ট্যান্টের কি কোনো কনস্ট্যান্টটা কি হবে? সামনে চলে আসবে। কনস্ট্যান্টটা কি চলে আসবে? সামনে চলে আসবে। যেমন ডিডিএক্স অফ 4x, এটা সমান কি লেখা যায়? 4 ইন্টু 1, তাই না? এরকমই তো বিষয়টা, অর্থাৎ কনস্ট্যান্ট যে থাকবে সে সামনে চলে আসবে, তার কোনো পরিবর্তন হবে না। তাহলে ওয়াই স্কয়ার হলো। এখন এক্স স্কয়ার, ডিডিএক্স অফ এক্স স্কয়ার, সেটা সমান কি লেখা যায়? টোয়াইজ এক্স, তাই তো? তাহলে সেখানে হয়ে যাবে টোয়াইজ এক্স। তাহলে বাকি অংশটা আপনারা নিজেরা করেন, যে এখানে কি আসলো? 1/ln এক্স টি করলে এক্স টি, আর এখানে আসবে হচ্ছে 4 ইন্টু হচ্ছে টি। তাহলে এখান থেকে টি টি কাটা যাবে আর 4/x থাকবে। তার মানে এখানে থাকলো হচ্ছে 4/x, আর এখানে ওয়াই স্কয়ার কাটা যাবে, আর এক্স থেকে এক্স কাটা যাবে, এখানে এক্স থাকবে 2/x। তাহলে 2/x মাইনাস 4/x ইজিক্যালস টু মাইনাস 2/x। তাহলে এখন এই জিনিসটা যদি বোঝা যায়, এখন তাহলে কি আর একটা বাকি রইল কি? ডেল ভি বাই ডেল ওয়াই। এটা একটু করি। ডিফারেন্সিয়েশন বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, যদি না বুঝতে পারেন তাহলে ফার্স্ট ইয়ারে আবার ভর্তি হতে হবে। সহজ ডিফারেন্সিয়েশন, খুব কঠিন কিছু ছিল না। আচ্ছা, তাহলে এখন দেখেন একটা পার্ট গেল, যেটা ইউ দ্বারা যেটা ছিল সেটা গেল, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন গেল, এখন ওয়াই এর সাপেক্ষে করতে হবে। আচ্ছা, তাহলে সেটা কোনটা? এই যে ডেল ভি বাই ডেল ওয়াই, ডেল ভি বাই ডেল ওয়াই। এখন ডেল ওয়াই যদি হয়, ভিতে কে কে আছে দেখেন তো? ভিতে এই যে 2y/x, 2y/x প্লাস 4ln x t, 4ln x t। আচ্ছা, এখন এইটাতে যদি করতে হয় তাহলে দেখেন আমাকে যেটা আছে সেটা হচ্ছে যে 2y ডিভাইডেড বাই এক্স। তাহলে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে আমার এক্সটা কি হয়ে যাবে? ধ্রুবক হয়ে যাবে, কনস্ট্যান্ট হয়ে যাবে। তাহলে এক্সটাকে সামনে নিয়ে আসি, 1/x, যেহেতু 1/x আকারে আছে। আর 2y-কে যদি করি তাহলে সেটা কি হয়ে যাবে? 2, অনলি 2, কারণ ডেল ওয়াই বাই ডেল ওয়াই এটা সমান সমান কি লেখা যায়? 1। সো সুতরাং এখানে একটা 1 আসবে আর কি, প্লাস প্লাস। আচ্ছা দেখেন, এইখানে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি, কিন্তু এখানে কোনো ওয়াই এর কোনো ফাংশন আছে বা ওয়াই এর কিছু আছে? তার মানে কি হবে? এই পুরো জিনিসটাকে ডিফারেন্সিয়েট করলে সেটা হয়ে যাবে 0। কেন সেটা বলি। ddx অফ 9 এটা সমান কি লেখা যায়? 0। 0। কেন 0 লিখলাম? কারণ এখানে x এর কোনো ফাংশন নাই, এখানে x এর কোনো ফাংশন নাই। তাহলে এই যে এইখানেও কিন্তু y এর সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েট করতে যাব তখন কিন্তু y যদি থাকে তাহলে ডিফারেন্সিয়েশন হতো, কিন্তু y যেহেতু নাই তাহলে পুরো জিনিসটাই কি? কনস্ট্যান্ট। আর কনস্ট্যান্ট শুধুমাত্র থাকলে তখন সেটা সমান সমান 0 হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তার মানে এখানে আলটিমেটলি কে থাকলো? 2/x থাকলো। ক্লিয়ার এটা? আচ্ছা, যদি এটা ক্লিয়ার হয় সেই ক্ষেত্রে এখন যেটা হবে সেটা হচ্ছে যে এখন আমাকে কি বলেছে? প্রথমে কোশ্চেনে ফিরে যাই, যে কোশ্চেনে আমাকে কি বলেছিল? যে ইকুয়েশন স্যাটিসফাই করে কিনা। ইকুয়েশন স্যাটিসফাই করতে হলে কি করতে হবে? এই যে কন্টিনিউটি ইকুয়েশন, এই যে এটা মেনে চলতে হবে, এই যে এটা 0 হইতে হবে, চেঞ্জটা নো চেঞ্জ হবে, কোনো চেঞ্জ আসবে না। ঠিক আছে? ডিফারেন্সিয়েশন করলে কোনো এটার ভ্যালুটা চলে আসবে 0। তাহলে এখন দেখেন, তাহলে এই ডেল্টা ইউ ডিভাইডেড বাই ডেল্টা এক্স, এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে পেয়েছি -2/x, আর ওয়াইয়ের সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েট করেছি সেটা পেয়েছি 2/x। তাহলে দুইটাকে যদি যোগ করি তাহলে ফলাফল কত এসেছে দেখেন? 0।
তার মানে এই জিরো আসার অর্থ কি? কোনো চেঞ্জ হচ্ছে না, নো চেঞ্জ। তাহলে নো চেঞ্জ যদি হয় তার মানে সেটা কি? একটা ইনকম্প্রেসিবল ফ্লো। সেটা কি? ইনকম্প্রেসিবল ফ্লো, অর্থাৎ সে হচ্ছে ইকুয়েশন অফ কন্টিনিউটি এটাকে স্যাটিসফাই করবে, এটাকে স্যাটিসফাই করবে। বুঝতে পেরেছেন সবাই? যদি জি আপনার এই স্যার। যদি আপনার ডিফারেন্সিয়েট করার পর সর্বশেষ ভ্যালুটা যদি জিরো আসে তাহলে কন্টিনিউটি ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে, যদি জিরো না আসে তাহলে স্যাটিসফাই করে না। সেইটাই আপনাকে দেখাতে বলছে। এবার বুঝতে পারছেন? সহজ কথা এটা, যে যদি আপনার এই ইকুয়েশনের পর যদি জিরো আসে তাহলে সেটা ধরে নিতে হবে যে এটা সেটাকে ইকুয়েশন অফ কন্টিনিউটিকে স্যাটিসফাই করে। জিরো আসার অর্থ হচ্ছে যে এখানে কোনো পরিবর্তন হচ্ছে না, এখানে কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ রো ওয়ান ইজিক্যালস টু রো টুই থাকে যাচ্ছে, সেকশন যেটাই হোক। বুঝতে পারতেছেন? ঠিক আছে, আচ্ছা। এবার আসেন হচ্ছে এনার্জি ইকুয়েশন। আমরা সবাই জানি যে আমরা শক্তি, হ্যাঁ, শক্তিকে আমরা কয়েকভাবে প্রকাশ করতে পারি। যেমন আপনারা গতিশক্তি এবং স্থিতিশক্তির এই নামগুলো শুনেছেন, বিশেষ করে হচ্ছে সলিড যে বস্তু তাদের ক্ষেত্রে। এখন যখন ফ্লুইড বস্তু ফ্লুইড চলে আসলো, ফ্লুইড, তখন তার শক্তিটাকে মেজারমেন্ট করার জন্য তিনটা ভাগে ভাগ করা হয়। একটার নাম হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, একটার নাম হচ্ছে প্রেশার এনার্জি, আর একটার নাম হচ্ছে কাইনেটিক এনার্জি। তো পোটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি এই দুটো কিন্তু সলিড অবজেক্টের মধ্যেও থাকে, একই জিনিস। ফ্লুইডের মধ্যে এই প্রেশার নামক বিষয়টা আলাদাভাবে থাকে, প্রেশার এনার্জি। নিশ্চয়ই আপনারা এটা জানেন যে প্রেশার থাকে ফ্লুইডে, ফ্লুইড প্রেশার। আগের মিড টার্মের সময় হচ্ছে বিভিন্ন অঙ্ক টঙ্ক করে আসছেন। সো পোটেনশিয়াল এনার্জিটা কি? পোটেনশিয়াল এনার্জিটা হচ্ছে এনার্জি ডিউ টু এলিভেশন অ্যাবভ এ হরাইজন্টাল ডেটাম। এনার্জি ডিউ টু এলিভেশন অ্যাবভ এ হরাইজন্টাল ডেটাম। একটা নির্দিষ্ট রেখা থাকবে, রেফারেন্স লাইন, তাই না? একটা নির্দিষ্ট রেফারেন্স লাইন। তাহলে একটা পয়েন্ট যদি নেই, এ পয়েন্ট, তাহলে এই পয়েন্টের এই উচ্চতার জন্য একটা কি এনার্জি থাকবে, সেই এনার্জিটার নাম হচ্ছে পোটেনশিয়াল বা স্থিতিশক্তি, পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি। আচ্ছা, আর সেটাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি, ওই যে এইচ ইজিক্যালস টু জেড, একই আর কি, সেম জিনিস। কাইনেটিক এনার্জি কোনটা? ভেলোসিটি এর জন্য। কোনটা? ভেলোসিটি এর জন্য, এনার্জি ডিউ টু ভেলোসিটি। তাহলে এই ভেলোসিটি এর জন্য এই গতিশক্তি আসবে v²/2g। আর এই প্রেশার জিনিসটা, এই যে এনার্জি ডিউ টু ফ্লুইডস ওন প্রেশার, ফ্লুইডটা তো একটা প্রেশারে থাকতে পারে। আপনাদের নিশ্চয়ই এই সূত্রটা মনে আছে, P ইজিক্যালস টু গামা এইচ, মনে আছে? এই সূত্রটা মনে আছে, P ইজিক্যালস টু গামা এইচ? আমরা তো অনেকবার এটা ব্যবহার করেছি। তাহলে এখানে এই এইচ সমান সমান পি বাই গামা, এইচ সমান সমান পি বাই গামা, এইটা হচ্ছে সেই আর একটা শক্তি, সেটার নাম হচ্ছে প্রেশার এনার্জি। এইখানে যে তিনটা জিনিস ব্যবহার করা হয়েছে, জেড, জেড আছে, পি বাই গামা আছে, এবং v²/2g, এটা কিভাবে আসলো? v² ইজিক্যালস টু 2gh। এই ইকুয়েশনটা আপনারা সবাই হয়তো জানেন। তাহলে এখানে h সমান সমান কি লেখা যায়? v²/2g, v²/2g। তাহলে দেখেন এইটাও h, এইটাও h, এবং z এইটাও h। তাহলে তিনটা h মিলে আমার টোটাল এনার্জি প্রকাশ করবে। সেটাকে আমরা এই যে বড় হাতের h দ্বারা বোঝাচ্ছি। এই যে নিচে খেয়াল করেন, এই যে h, টোটাল h, এবং এটাকে ইউনিটটা কি হবে? সবগুলো যেহেতু হাইট বোঝাচ্ছে, এখন মানে উচ্চতা বোঝাচ্ছে, বা একটা ইউনিটটা কি হবে? মিটার হবে, মিটার, সেন্টিমিটার, যেটাই থাকুক না কেন। বুঝতে পেরেছেন? তাহলে মিটার অফ ফ্লুইড, যখনই আমাদের টোটাল এনার্জিটা বের হবে তখন আমরা এই প্রেশার হেড, প্রেশার হেড সম্পর্কে তো আপনাদের আইডিয়া আছে, রাইট? পি ইজিক্যালস টু গামা এইচ, এখানের যে এইচটা থাকে সেটার নামই হচ্ছে প্রেশার হেড। তাহলে এখন প্রেশার হেডের যে হেড, সেটা হচ্ছে প্রেশার এনার্জি বোঝাবে, আর সবগুলোর হেড যোগ করলে যেটা আসবে সেটার নাম হচ্ছে টোটাল হেড। এই যে টোটাল হেড, টোটাল হেড অফ এ ফ্লুইড পার্টিকেল ইন এ মোশন। তাহলে তিনটা জিনিস পেলাম, একটা হচ্ছে জেড, পোটেনশিয়াল হেড, কতটুকু উপরে আছে আমার ফ্লুইড পার্টিকেলটা রেফারেন্স লাইন থেকে বা ডেটাম থেকে কতটুকু উপরে আছে, সেটার নাম হচ্ছে জেড। প্রেশারের জন্য কতটুকু হেড আসছে, প্রেশার হেড
কতটুকু আসছে, ওইটা একটা। আর গতিশক্তির জন্য কতটুকু তার ভেলোসিটি হেড আসছে, এই তিনটা জিনিসটাকে যোগ করলে আমার যে টোটাল হেড আসে, এই জিনিসটার নাম হচ্ছে কি টোটাল হেড। এবং এই জিনিসটার মাধ্যমে আমরা ফ্লুইডের টোটাল এনার্জিটাকে প্রকাশ করে থাকি। বুঝতে পেরেছি? ফ্লুইডের টোটাল এনার্জিটাকে আমি এইভাবে এনার্জিটাকে প্রকাশ করে থাকি। তিন ধরনের হেড যোগ করলে যেই ফলাফলটা আসবে সেইটাই হচ্ছে আমার ফ্লুইডের টোটাল এনার্জি। বুঝতে পেরেছেন? ইকুয়েশন 6.13 এই আর কি। সো আজকের ক্লাস আমি এই পর্যন্তই রাখছি। আমরা হচ্ছে নেক্সট ক্লাসে হচ্ছে এই যে ফরমেশন অফ এনার্জি আছে, যেটাই টোটাল হেড হিসাব করলাম, এই টোটাল হেড যেটা হিসাব করেছি এখান থেকে হচ্ছে আমরা বাকিটুকু শুরু করব। এবং সেই ক্ষেত্রে যে ম্যাথগুলো আসবে অথবা হচ্ছে থিওরিটিক্যাল পার্ট যেগুলো আসবে সেগুলো নিয়ে আমরা আরও ডিসকাস করব। তো আপাতত হচ্ছে আজকের পর্যন্ত এই যে টোটাল হেড যেটা আছে এই পর্যন্ত আমি আমার ক্লাসটা রাখছি। আপনাদের কি কারো কোনো কোশ্চেন আছে কোনো কিছু নিয়ে, আজকের ক্লাস বা হচ্ছে কোনো না অংশ স্যার। নিয়ে? না স্যার। আহ, ঠিক আছে, ক্লাস রেকর্ড করা হয়েছে, আশা করি দিতে পারবো আপনাদের সাথে যদি কোনো টেকনিক্যাল ডিফিকাল্টি না হয়, এই আর কি। তো সবাইকে ধন্যবাদ ক্লাসে জয়েন করার জন্য, রেগুলার ক্লাস করেন। আর শুক্রবার আপনাদের সাথে আবার দেখা হবে, তখন আমরা বাকিটুকু শেষ করব।